আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার পরিষদের সভা না ডাকায় বিরোধী দলের ক্ষোভ, বিষয়টি বিচারাধীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাছাইয়ের জন্য 133 অধ্যাদেশ পাঠানো হলো বিশেষ কমিটি। এখনই জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, জানালেন প্রতিমন্ত্রী। আজও ফিলিং স্টেশনগুলোয় লম্বা লাইন, ঈদ উদযাপনে ঘরের পথ ধরেছেন অনেকে। মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য। ইরানের ইস্পাহানে আইআরজিসি সদর দপ্তর লক্ষ্য করে যৌথ বাহিনীর অভিযান। আমিরাতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। দিনাজপুরের কাহারোলে আগামীকাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষি সহ আর্থসামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের আশা পানি সম্পদ মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। গেজেট প্রকাশে 30 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও সঠিক পরিকল্পনা জানতে চান। বিরোধী দলীয় নেতার প্রশ্নের উপর কয়েকটি পয়েন্ট অফ অর্ডারে উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, সংবিধানের ধারা বা সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে বলেও জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় 133 অধ্যাদেশ নিয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী। প্রস্তাবটি কণ্ঠ ভোটে জয়ী হওয়ায় 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়। 2 এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন সংসদে দাখিলের নির্দেশ দেন স্পিকার। এরপর জরুরি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর দেয়া নোটিশ নিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। মূলত রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন যে কার্যসূচি সেইটার উপরে এখন মূলত আলোচনা হচ্ছে। যদিও এখন পর্যন্ত সরকারি দল কিংবা বিরোধী দল কেউই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তাদের সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি, ধন্যবাদও কেউ দেননি এখন পর্যন্ত। তবে জুলাই সনদ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পর্ব চলছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদের তারা পালন করবেন, তবে তার আগে যেই বলা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের যেই শপথের যেই বিষয়টি বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটি নাকচ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এটি এখন সংবিধানে যেহেতু নেই, সংবিধান আগে যে সংযুক্ত করতে হবে, তারপরে এসব বিষয় নিয়ে মূলত সেই আলোচনার পর শপথের বিষয়গুলো সামনে আসবে। তার আগে মূলত এগুলো নিয়ে অস্তিত্ব নেই এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদ যে বলতে যেই বিষয়টি উত্থাপন করা হচ্ছে সেটি সংবিধানের কোনো অস্তিত্ব নেই বলে মনে করা হচ্ছে। এখন পাল্টাপাল্টি আসলে দুপক্ষেই তাদের যুক্তি দিচ্ছেন এবং যাত্রায় মানুষের ভোগান্তি কমাতে আজ থেকে জ্বালানি রেশনিং পদ্ধতি বন্ধ থাকবে, এমনটা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। বলেন, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেশনিং পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই দায়িত্বশীল হলে জ্বালানি ক্ষেত্রে সমস্যা হবে না, জানান প্রতিমন্ত্রী। কেউ মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বলেন, কয়েকটি জাহাজে তেল আসছে, এতে যোগান বাড়বে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে আসতে পারে। যদিও আরেকটি রুশ কোম্পানি জানিয়েছে তারা যে ধরনের তেল দেবে সেটি আমাদের রিফাইনারিতে পরিশোধন করা যাবে। জ্বালানি তেল সাশ্রয়ে 6 মার্চ রেশনিং এর ঘোষণা আসে। আমরা সকলে যদি দায়িত্বশীল হই, আমরা যদি সকলে দেশপ্রেমী উজ্জীবিত হয়ে আমাদের স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারি, আমাদের আশেপাশে কেউ যেন কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করে যদি আমরা করি, এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা দেখা গেছে। সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল, এতে ভোগান্তিতে পড়েন যানবাহন চালক মালিকরা। পাম্প মালিকরা বলছেন, অনেক ক্ষেত্রে আগের রাতেই মজুদ তেল শেষ হয়ে গেছে। ডিপো থেকে নতুন সরবরাহ না আসায় তেল দিতে পারছেন না তারা। এদিকে সরকার রেশনিং তুলে নেয়ার কথা জানালেও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন ফিলিং স্টেশনের কর্মীরা। গত 6 মার্চ জ্বালানি তেলের সংকট মোকাবেলায় তেল বিক্রিতে সীমা আরোপ করে সরকার।
সকাল থেকে আসলে রাজশাহীর পাম্পগুলোতে ভিড় রয়েছে, তবে রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে পেট্রোল বাদে অকটেন, ডিজেল সেগুলো দেওয়া হচ্ছে না, এবং বেশিরভাগ পাম্পে কিন্তু পেট্রোল রয়েছে। অকটেন এবং ডিজেলের যে সংকট সেটি দেখা দিয়েছে, এবং জ্বালানি তেল বিক্রিতে যে বিদ্যমান রেশনিং পদ্ধতি প্রত্যাহারের সিদ্ধান্তের পর আমি রাজশাহীর যে কয়েকটি পেট্রোল পাম্পে এবং ফিলিং স্টেশনগুলোতে সেখানে গিয়েছি। সেখানে গিয়ে যেমনটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে জ্বালানি তেল বিক্রি সরবরাহ এখন পর্যন্ত যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি কিন্তু হচ্ছে না, এবং বেশিরভাগ পাম্পগুলোতে শুধু পেট্রোল বাদে ডিজেল, অকটেন সেগুলো চাহিদা মতো দিতে পারছে না, ফলে তেল সরবরাহে যে বিঘ্ন সেটি কিন্তু এই রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে রয়েছে। সকাল থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে আমি দেখেছি দীর্ঘ লাইন, এবং জরুরি ছাড়া ডিজেল এবং অকটেনগুলো সেগুলো দেওয়া হচ্ছে না। জরুরি কাজে যেমন হাসপাতাল থেকে শুরু করে রাজশাহী সিটি কর্পোরেশনে যে জরুরি ভিত্তিতে সেগুলোতে কিন্তু দেওয়া হচ্ছে, এবং পাম্পের যারা দায়িত্বরত রয়েছেন তারা যেমনটি বলছেন যে স্বাভাবিকের তুলনায় অনেক গুণ কিন্তু তেলের যে চাহিদা সেটি রয়েছে, এবং একজন গ্রাহক সর্বোচ্চ 300 টাকার মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। রোববার ভোরে ইরানের ইস্পাহান শহরে তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। প্রাণ হারিয়েছে 15 জন। মূল টার্গেট ছিল আইআরজিসি সদর দপ্তর। 2 সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা মার্কিন ঘাঁটিতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। টার্গেট হয়েছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সামরিক স্থাপনা। চলছে ভয়াবহ বিস্ফোরণ, ছড়াচ্ছে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী। এটি ইস্পাহানের শাহিনশারে অবস্থিত আইআরজিসির হেডকোয়ার্টার। রোববার ভোরে গোটা ইস্পাহানে চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, হতাহত হন বহু বাসিন্দা। এছাড়াও রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চলে আগ্রাসন। আল জাজিরার তথ্য মতে চলমান যুদ্ধে ইরানের 200-র বেশি শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। শনিবার ওয়াশিংটন জানায় খার্ক দ্বীপে ব্যাপক হামলার শিকার হয়েছে ইরানের 90-টির বেশি সামরিক স্থাপনা। তেহরানও দিচ্ছে না এক চুল ছাড়। ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও নানা স্থানে মিসাইল ছুটছে আইআরজিসি। প্রকাশিত হয়েছে এইলাত ও নেস জিওনা শহরের ক্ষয়ক্ষতির ফুটেজ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো তেহরানের লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। জানায় আল ধাফরা ঘাঁটির হামলায় ব্যবহৃত হয়েছে 10টি মিসাইল ও অসংখ্য ড্রোন। এছাড়া কুয়েত বিমানবন্দরে হামলা চালিয়ে রাডার সিস্টেম ধ্বংস করেছে ইরান। ইরাকের ইরবিলে টার্গেট করা হয়েছে একটি তেল শোধনাগার। সৌদি আরব, বাহরাইন ও জর্ডানেও ড্রোন মিসাইল ছোড়া হয়েছে। একাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। হরমুজ প্রণালীতে প্রবেশ করতে হলে মার্কিন ডলারের পরিবর্তে চীনা